প্রথমেই তোমার শিল্প অর্থনীতির যে ক্রমবিকাশটা কখন থেকে শুরু হলো এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো শিল্প অর্থনীতি কিন্তু তোমার ইভেন আমাদের যে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ এরও আরো অনেক আগে থেকেই কিন্তু শিল্প অর্থনীতির বিষয়টা প্রচলিত ছিল, বুঝতে পেরেছো? জি আর তো কেউ নেই। আচ্ছা স্যার, সবাই তো আসবে বলছে এখন। বলছে না। জি হুম। আচ্ছা, তো শিল্প অর্থনীতি কিন্তু তোমার অনেকগুলো স্তর আছে, একেবারে প্রাচীন যুগ বা মানে একেবারে প্রাচীন স্তর, দ্বিতীয় স্তর, এগুলো অনেকগুলো স্তর আছে, এগুলো একেবারে সিম্পল বিষয় আর কি। হ্যাঁ, সেজন্য আমরা এটা নিয়ে খুব বেশি কথা বলবো না। তোমার প্রায় খ্রিস্টপূর্ব 2100 বছর পূর্বে সর্বপ্রথম শিল্প অর্থনীতি ধারণাটি ব্যবহার করা হয়। মানে খ্রিস্টপূর্ব 2100 বছর, খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দ কথাটা কি বুঝো মেরিনা? জি স্যার। খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দ, আমরা তো এখন খ্রিস্টাব্দে আছি, হ্যাঁ। জি আর খ্রিস্টপূর্ব হচ্ছে কি, এটা বলো তো? স্যার, আর অনেক দিন আগে মানে বুঝায় আর কি। হ্যাঁ, অনেকদিন আগের বলতে এটা হচ্ছে জিসাস ক্রাইস্ট। আমরা তো মুসলিমরা বলি হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম, হ্যাঁ। আর খ্রিস্টানরা একে বলে জিসাস ক্রাইস্ট, ঠিক আছে। তো এই জিসাস ক্রাইস্টের জন্মের পূর্বে সেই টার্মটাকে বলা হয় খ্রিস্টপূর্ব, হ্যাঁ। আর তার জন্মের পরে এটাকে বলা হয় খ্রিস্টাব্দ, মানে জন্মের পূর্বে আর জন্মের পরে, হ্যাঁ। তো শিল্প অর্থনীতির বিষয়টা কিন্তু সেই জিসাস ক্রাইস্টের জন্মেরও 2100 বছর আগেই অর্থনীতিবিদরা তোমার এই টার্মটা ব্যবহার করেছেন। তো সেই সময় তোমার যে অর্থনীতিবিদ ছিল, যেমন তোমার এম হ্যামফ্রে আর হচ্ছে ডব্লিউ জি শেফার্ড, এই দুইজন ভদ্রলোক তাদের দুইটি বইয়ে তোমার শিল্প অর্থনীতি টার্মটা প্রথম ব্যবহার করে। জোহরা, আমাদের সাথে জোহরা জয়েন করেছে। জোহরার নেটটা স্লো মনে হচ্ছে। আচ্ছা, এর পরবর্তীতে তোমার দ্বিতীয় স্তরে আমাদের যে অ্যাডাম স্মিথ, অর্থনীতির জনক, তার বিখ্যাত বই সেই অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশন, এই বইও কিন্তু তিনি শিল্প অর্থনীতি সম্পর্কে ধারণা দিয়েছেন। মেরিনা, শুনতে পাচ্ছ? জি জি স্যার। জোহরা, ওয়ালাইকুম আসসালাম। জোহরা, জি তোমাদের স্যার। ডিজায়ার অনুযায়ী আমরা কিন্তু আজকে শিল্প অর্থনীতি ক্লাস নিচ্ছি, ওকে? ধন্যবাদ। জি স্যার। আচ্ছা, ওয়েলকাম। তো তোমার আমাদের অর্থনীতির যে জনক সেই অ্যাডাম স্মিথ 1776 সালেই তোমার যে ওয়েলথ অফ নেশনস বইটা, সেখানেও কিন্তু তিনি অদৃশ্য হাতের কথা উল্লেখ করেছেন। আর এই অদৃশ্য হাতের মানেই কিন্তু চাহিদা ও যোগানের যে একটা, কি বলবো, ফোর্সের মাধ্যমে ভারসাম্যে পৌঁছানো, সেখানে কিন্তু শিল্প অর্থনীতি বিষয়টা ছিল, হ্যাঁ। এর পরবর্তীতে তোমার ধারাবাহিকতায় ধীরে ধীরে শিল্প অর্থনীতি আমাদের অর্থনীতির সাথে সামনের দিকে অগ্রসর হয়, এবং শিল্প অর্থনীতি কতটা ব্যাপক এবং এর প্রয়োজনীয়তা আমরা ধীরে ধীরে কথা বলবো, হ্যাঁ। প্রথমে তাহলে আমরা একটু জেনে নেই শিল্প অর্থনীতির ধারণাটা, বা শিল্প অর্থনীতি বলতে আমরা কি বুঝি। তোমরা দুইজন আছো, মেরিনা এবং জোহরা, তোমাদের কমন সেন্স অ্যাপ্লাই করে বলো তো শিল্প অর্থনীতি বলতে কি বুঝো? অর্থনীতি যে শাখায় হচ্ছে শিল্প সংক্রান্ত আলাপ আলোচনা করা হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে একেবারে সেফ ডেফিনেশন, মানে খুব সহজ ডেফিনেশন, যেটা নিজের মতো করেই বলা যায়। অর্থনীতির যে শাখায় শিল্প সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে তাকে শিল্প অর্থনীতি বলে। অর্থনীতির যে শাখায় জনসংখ্যা নিয়ে আলোচনা করে জনসংখ্যা অর্থনীতি বলে। অর্থনীতির যে শাখায় ইসলামী অর্থনীতি নিয়ে আলোচনা করে তাকে ইসলামী অর্থনীতি বলে। কি বলো জোহরা? খুব সহজ সংজ্ঞা, তাই না? এটা না পড়েও বলা যায়। আচ্ছা, ঠিক আছে, আমরা হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে, যে অর্থনীতি শেখায় শিল্প সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। তবে অর্থনীতির ক্ষেত্রে শিল্প অর্থনীতি কিন্তু একটা
স্বতন্ত্র হিসেবে শাখা হিসেবে কিন্তু আবির্ভূত হয়। আর মূলত ইয়েস জোহরা বলো। মূলত যে মানে ব্যাপারটা যে বুঝলে এমন কিন্তু না মানে শিল্পের মাধ্যমে মানে মানুষ যেভাবে জীবনযাপন করে বা হচ্ছে উৎপাদন তারপরে হচ্ছে গিয়া ফার্মা শিল্পের মধ্যে যে সম্পর্ক রাইট, আলোচনা করে স্যার। উৎপাদন তারপরে তোমার উৎপাদন করতে গেলেই তো এর সাথে উপকরণের সম্পর্ক চলে আসে। হ্যাঁ, জি স্যার। আবার তুমি উৎপাদন করলা, সেই উৎপাদন তো তুমি বাসায় রেখে দিবে না, সেই উৎপাদন কি করতে হবে তোমাকে, এটাকে যোগান দিয়ে বাজারে পাঠাতে হবে, এবং সেখান থেকে কে আসবে, ক্রেতা আসবে, ক্রেতার সাথে বিক্রেতার একটা সম্পর্ক থাকবে, দর কষাকষির মাধ্যমে কি পণ্যের কেনা বেচা হবে। এই সবগুলোর সাথেই কিন্তু শিল্প অর্থনীতি জড়িত, নাকি? জি। জি স্যার। আচ্ছা, তো তোমার শিল্প অর্থনীতি ইংরেজি আমরা জানি কি ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স, ঠিক আছে। তবে অনেক অর্থনীতিবিদ কিন্তু এই শিল্প অর্থনীতির জায়গায় এটাকে তোমার শিল্প সংগঠন বা তোমার ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন, আবার তোমার শিল্প বাণিজ্য বা ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড, কোন কোন অর্থনীতিবিদ এটাকে ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন ও পলিসি, এবং কেউ কেউ একে বাণিজ্য এবং ব্যবসা নীতি বা কমার্স এবং বিজনেস ইকোনমিক্স এইভাবেও কিন্তু নামকরণ করে। এর কারণ হচ্ছে তুমি যেভাবেই ধরো না কেন, তোমার শিল্প অর্থনীতি কিন্তু অর্থনীতির একটা মেজর অংশকে কিন্তু ধারণ করে গুরুত্বপূর্ণ আছে, অংশকে, হ্যাঁ একেবারে জি স্যার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। কেন? কারণ হচ্ছে আমরা কিন্তু জানি যে দেশ যত বেশি যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত, আমরা এটা যেমন জানি। উন্নত। আবার যে দেশ যত বেশি আর শিল্পে যাদের উন্নত শিল্প উন্নত সে তারা দেশ তত বেশি সবচেয়ে উন্নত উন্নত উন্নত। রাইট। জি স্যার। তোমরা আমাদের এই বিশ্বের সবচেয়ে ডেভেলপড যে কান্ট্রি গুলো আছে তাদের কথা চিন্তা করো, যেমন ধরো তুমি জাপান, জার্মানি, আমেরিকা তো আছেই, তারপরে ইংল্যান্ড, ফ্রান্স, যত ডেভেলপড কান্ট্রি আছে তুমি দেখো তাদের মেজর কিন্তু শিল্পের উপর নির্ভরশীল। আর যদি স্যার আমার একটা কোশ্চেন ছিল। ইয়েস বলো। স্যার কোশ্চেনটা হচ্ছে যে আমেরিকার মানে 1 টাকা তো বাংলাদেশের 85 টাকা হুম বা 84 বা সামথিং এমনই, হুম বা অন্য দেশের কারেন্সি আর আমাদের দেশের কারেন্সির মধ্যে এত তফাৎ, এটা কিসের উপরে বেস করে করা হয়? আচ্ছা আচ্ছা কেন যেটা তাদের শ্রমিক 5 ঘন্টা কাজ করে যেই টাকা পাইতেছে আমাদের শ্রমিক 5 ঘন্টা করে তার থেকে কম টাকা কেন পাইতেছে, বা তাদের টাকার মান এত কেন বেশি আমাদের এত কম কেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, চমৎকার প্রশ্ন করছো, আসলেই খুব চমৎকার, এবং এইটা হচ্ছে সবচেয়ে বাস্তব ধর্মী একটা প্রশ্ন, বুঝছো? আর এইটা যদি প্রপারলি জানা থাকে তাহলে যে জিনিসটা হবে, তোমরা তো নতুন অর্থনীতিবিদ, তোমরা এখন অলরেডি 4th উঠে গেছে, এক সময় মাস্টার্স কমপ্লিট করে অর্থনীতিবিদ হয়ে যাবা। এই বিষয়টা প্রত্যেকেরই ধারণা থাকতে হবে, এবং ধারণা থাকলে কি হবে, আমরা আমাদের দেশের উন্নতিতে হয়তো প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারবো, বুঝতে পারছো? আচ্ছা মেরিনা বা জোহরা, তোমাদের কারো কাছ থেকে ব্যাক সাউন্ড আসতেছে, হ্যাঁ মিউট করে রাখো, কারণ কি তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে না। হ্যাঁ এখন বন্ধ হয়েছে। আমাকে শুনতে পাচ্ছো? রেসপন্স না করলে তো। হ্যাঁ জি স্যার, আচ্ছা, সমস্যা নেই, আমি শুনতে হ্যাঁ পাচ্ছি আমরা। হ্যাঁ ঠিক আছে। খুবই ভালো প্রশ্ন করছো এবং রিলেটেড প্রশ্ন, এই কারণে যে একটা দেশের তোমার কারেন্সি ভ্যালুটা ডিপেন্ড করা হচ্ছে সেই দেশের জিডিপির উপরে। তোমার অনেকগুলো ফ্যাক্টর আছে, তোমার ম্যাক্রো ইকোনমিক্যাল অনেক ফ্যাক্টর কাজ করে, তার মধ্যে হচ্ছে পিপিপি বলে একটা কথা আছে, তোমার এটাকে বলা হয় পারচেজিং পাওয়ার অফ প্রায়োরিটি। হ্যাঁ, এরপরে আছে তোমার একটা দেশের টোটাল জিডিপির রেঞ্জটা কেমন, জিডিপির গ্রোথ রেটটা কেমন, ঠিক আছে। এই অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে হচ্ছে সেই দেশের কারেন্সির ভ্যালুয়েশনটা বাড়ে কমে, ঠিক আছে। আবার এটা সে দেশের সরকারের উপরও নির্ভর করে, যে সরকার তোমার সাপোজ আমি তোমাকে অবশ্যই আমাদের বাংলাদেশের উদাহরণটাই দিব। ধরো তোমার কথা মতোই বা আমরা সবাই জানি যে $1 ইজ ইকুয়াল টু হচ্ছে 50 টাকা, সরি 85 টাকা অথবা 84 টাকা। সামথিং হ্যাঁ, 85.50। আচ্ছা, তো এর সাথে আবার কারেন্সির অ্যাপ্রিসিয়েশন এবং ডেপ্রিসিয়েশন কথাটা আসে। এখন অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছে মুদ্রার মূল্যায়ন, আর ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে মুদ্রার
অথবা ভ্যালুয়েশন আর ডিভ্যালুয়েশন, অবমূল্যায়ন। মুদ্রার অবমূল্যায়ন, রাইট। এখন ধরো এই মুহূর্তে $1 সমান সমান হচ্ছে 85 স্যার টাকা। মুদ্রার অবমূল্যায়নটা কি হচ্ছে মুদ্রার অবমূল্যায়ন মানে কি? Sorry, আচ্ছা আচ্ছা, বুঝিনি স্যার এটা। হ্যাঁ সুন্দর প্রশ্ন করছো। মুদ্রার অবমূল্যায়ন মানে কি? মুদ্রার অবমূল্যায়ন মানে হচ্ছে কারেন্সি ডিভ্যালুয়েশন, মানে মুদ্রার মানটাকে কমিয়ে দেওয়া। আমি তোমাকে ডিভ্যালুয়েশন বললে তো বুঝবে না, আমি তোমাকে ক্লিয়ারলি বুঝাই দিচ্ছি। মেরিনা শুনতে পাচ্ছ? ও আচ্ছা, এখন ধরো মুদ্রার মুদ্রার অবমূল্যায়ন মানে হচ্ছে কোন একটা দেশের এগেনস্টে আমাদের দেশের মুদ্রার মানকে হিউমিলেট করা, মুদ্রার মানকে কমিয়ে দেওয়া। আর মুদ্রা কমিয়ে রাখা। কমিয়ে রাখা, যেমন ধরো এই মুহূর্তে আমাদের জয়েন করতেছে রহুল হাওলাদার। আচ্ছা, এই মুহূর্তে $1 সমান সমান 85 টাকা। এখন সরকার যদি বলে যে না, এই মুহূর্তে আমাদের যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আছে তা মোটামুটি ভালো আছে, এবং আমাদের দেশের রপ্তানিকে খুব বেশি কি বলে রপ্তানিকে খুব বেশি এনকারেজ করার দরকার নাই, অতএব আমরা মুদ্রার মানে অ্যাপ্রিসিয়েশন করব, ডিভ্যালুয়েশন মানে করব কমিয়ে রাখবো। না, মুদ্রার মূল্য না, মুদ্রার মূল্য বাড়াবো। এবং সেক্ষেত্রে কি করবো, টাকার মানটা বাড়াই দিল। এখন আমরা $1 সমান সমান আর 85 টাকা না, এখন ধরো $1 সমান সমান আমরা 80 টাকা পাচ্ছি। এখন আমরা যদি $1 সমান সমান 80 টাকা পাই, সেই ক্ষেত্রে বলো মুদ্রার অবমূল্যায়ন হলো না মুদ্রার মূল্যায়ন হলো, বলো তো? মূল্যায়নিত হইলো স্যার। হ্যাঁ হ্যাঁ, মুদ্রার মূল্যায়ন হলো। তার মানে কি, ডলারের এগেনস্টে আমাদের টাকার দামটা বেড়ে গেল। বেড়ে গেল। আচ্ছা, বেড়ে গেল, এটা হচ্ছে মূল্যায়ন বা অতি মূল্যায়ন, বা তুমি মূল্যায়নই বলো। আর যদি সরকার $1 এগেনস্টে 85 টাকার পরিবর্তে 90 টাকা করে, তাহলে কি হবে, সেটা হবে মুদ্রার ডিভ্যালুয়েশন বা অবমূল্যায়ন। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছো? অবমূল্যায়ন। আচ্ছা, এখন তোমার প্রশ্ন থাকতে পারে, স্যার আমরা কেন $1 জি, সমান স্যার, সমান স্যার। 85 টাকা দিব? আমরা ইয়ে করি, $1 সমান সমান $10 ধার্য করি। কি কথা ঠিক আছে? স্যার। হ্যাঁ, যে আমরা উল্টা দেই। জি স্যার। কথা বোঝা যাচ্ছে না, কারণ এটা আবার বলো। স্যার বুঝি নাই কি বলছেন, এটা বুঝি নাই। এটা হচ্ছে $1 সমান সমান 85 টাকা, কিন্তু সরকার বলল যে না, আমরা এই মুহূর্তে $1 সমান সমান 85 টাকা, সেটাকে আমাদের মুদ্রাকে অতি মূল্যায়ন করে আমরা ধরবো $1 সমান সমান $10। তার মানে কি, আমাদের মুদ্রার মূল্যায়ন অতি মূল্যায়ন করতে হবে কত, 85 কে আরো 10 দিয়ে গুণ করতে হবে। তার মানে 850 গুণ আমাদের টাকার মূল্য বাড়াইতে হবে। হবে। কথা কি ঠিক আছে? জি স্যার, এটুকু তাই। বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন তুমি ঘটনাটা ঘটাইলা, কিন্তু তাতে কি দাঁড়াবে, আমাদের বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ আছে কত এই মুহূর্তে, ধরো $40 বিলিয়ন। ঠিক আছে, এই মুহূর্তে জি স্যার। $40 বিলিয়ন আছে। এখন তুমি যদি $40 বিলিয়ন আর $10 সমান সমান কত, $1। $1। $1, ঠিক আছে। এখন যদি তাই হয়, তাহলে কি দাঁড়াবে, তাহলে আমাদের $40 বিলিয়ন রিজার্ভটা কত টাকায় নামবে বলো তো? তাহলে তো ওই যে 850 দিয়ে এখন 40 বিলিয়নকে ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে যে $1 সমান সমান সরি, হ্যাঁ $10 সমান সমান $1 না? হ্যাঁ জি স্যার। আচ্ছা, তাহলে এখন কি 4 বিলিয়ন টাকা? হ্যাঁ 4 বিলিয়ন টাকা, জি স্যার। 4 বিলিয়ন টাকা, হ্যাঁ। এখন কথা হচ্ছে, সরকার তো এটা সিদ্ধান্ত নিল, ঠিক আছে। এখন যে আমাদের দেশে যে বিদেশে লোক আছে, আমেরিকাতে ধরো 5 লাখ লোক আছে বাংলাদেশের, ঠিক আছে না? আচ্ছা, শুনতে পাচ্ছ?
কেউ রেসপন্স করছো না? স্যার আমি শুনি। হ্যাঁ, আচ্ছা শুনতে পাচ্ছ, ঠিক আছে। এখন খেয়াল করো, তাহলে তো ওরা যে বাংলাদেশে টাকা পাঠাইতো, ওরা কি আর টাকা পাঠাবে? কারণ ওরা যদি $100 পাঠায় বাংলাদেশে, $85 যখন $1 $85 ছিল, তখন কত হতো? $100 পাঠালে 8,500। জোহরা, হ্যাঁ হ্যাঁ জি স্যার। আচ্ছা এখন তো $10 সমান সমান $1। $100 পাঠাইলে এই মুহূর্তে বাংলাদেশে কত টাকা পাবে? 100 টাকা পাঠালে স্যার হ্যাঁ, $100 পাঠাইলে তো বাংলাদেশে 10 টাকা পাবে স্যার। 10 টাকা পাবে। সংসার চলবে 10 টাকায়? না স্যার, না স্যার। আহ, তবে আমেরিকাতে 10 কেউ টাকা। থাকবে? আমেরিকাতে কেউ থাকবে? সব বাংলাদেশে চলে আসবে না? জি স্যার। বাংলাদেশে চলে আসবে, বাংলাদেশের অর্থনীতি কি করবে? টোটালি ফল করবে। তোমার কি বলবে, মানুষের মানে কোন বিদেশে যত শ্রমিক আছে সব দেশে চলে আসবে। কারণ কি, তখন তো দেশের মুদ্রার মূল্যায়ন বেড়ে গেছে। তখন 1 রিয়াল সমান সমান কত পাবা? $10 সমান সমান যদি 1 টাকা হয়, তখন কি হবে? 500 রিয়াল সমান সমান 1 টাকা। আমার কথা কি এত বুঝতে পারছো? ডিস্টেন্স। এত হ্যাঁ ডিস্টেন্স হ্যাঁ হয়ে জি যাবে না? স্যার, জি তোমার স্যার। টাকার বুঝো না? তোমার 1 রিয়াল সমান সমান 20 টাকা, আর $1 সমান সমান 85 টাকা। তাহলে বলো তো, রিয়াল দামি না ডলার দামি বলো? এই যে ইন্টারন্যাশনাল ট্রেড কে পড়ায় স্যার তোমাদের ফোর্থ ইয়ারে? মশির সাহেব। স্যার স্যার মাত্র শুরু করছিল প্রথম এটা তো এই যে একটা কারেন্সির অধ্যায়। কারেন্সির ভ্যালুয়েশন, এটা তো তার ক্লাসে পাবা তোমরা। এই যে একটা দেশের মুদ্রার সাথে আরেকটা দেশের মুদ্রার যে মূল্যায়নের পার্থক্য, এটা কিন্তু জি ট্রান্স অফ স্যার। ট্রেডের মধ্যে এটা শিখতে হয়, বুঝছো? যে ও বুঝছি স্যার। $1 সমান সমান যদি 85 টাকা হয়, ঠিক আছে, জি স্যার। তাহলে 1 টাকা সমান সমান কত ডলার বলো তো? কে বলতে পারো? 1 টাকা তাহলে তো স্যার 1 টাকা সমান $1 সমান সমান যদি 85 হয় হ্যাঁ, টার্মস অফ ট্রেড পড়তে হবে তাহলে ইন্টারন্যাশনাল ট্রেডে, যে 1 টাকা সমান সমান কত ডলার হয়। 1 টাকায় স্যার তাহলে দিব 1/85। ভেরি গুড, আমি এটাই শুনতে চাচ্ছি। 1/85। জি স্যার। 1 কে 85 ভাগ করলে কত হয়? ওই সাম যা পয়েন্ট 0 যা পয়েন্ট, চলে আসে। হয়তো 0.085। ঠিক আছে। হ্যাঁ মনে হয় জি আচ্ছা, স্যার, এত কমই এখন হবে। তুমি ডলারের সাথে আমাদের কি টাকার তুলনা করলা। এখন তুমি, জি স্যার। আমরা জানি কি 1 রিয়াল সমান সমান 20 টাকা, আর $1 সমান সমান 85 টাকা। এখন বলো তো আমাকে এই 85 টাকা। মুহূর্তে রিয়াল দামি না ডলার দামি? মেরিনা বলবা। অবশ্যই ডলার। ডলার দামি স্যার। ডলার দামি, এই তো ঠিক আছে। এগুলা টার্মস অফ ট্রেডের মধ্যে এগুলা পড়বা, ইন্টারন্যাশনাল ট্রেডের মধ্যে এগুলা থাকবে, বুঝছো? এই রুহুল হাওলাদার, জি স্যার। শুনতে পাচ্ছো? তাহলে জোহরা, তোমার প্রশ্ন ছিল স্যার। আচ্ছা, আমার নেটের মধ্যে তো লাল বাতি দেখতে পাচ্ছি, দেখো নেটে প্রবলেম হয়ে যায় কিনা হঠাৎ করে। প্রবলেম হলে তার কারো কিছু করার থাকবে না। সমস্যা নেই স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, জি স্যার, শোনো, শুনতে পাচ্ছি। তাহলে এখন কি দাঁড়াচ্ছে, যে তুমি বলছিলা যে স্যার কেন $1 সমান সমান আমরা 85 টাকা পাই, বা এই যে আমরা কেন আমাদের ডলারের পরিবর্তে টাকার দাম বাড়াইতে পারি না। ঠিক আছে, তাহলে এগুলা কি কি বিষয়ের উপর নির্ভর করে? প্রথম হচ্ছে একটা দেশের জিডিপি গ্রোথের উপর, তারপর হচ্ছে সেই দেশের তোমার মূলত যেটা মূল ফ্যাক্টর, সেটা হচ্ছে তোমার রিজার্ভের উপর। তোমার রিজার্ভটা কত আছে, বুঝতে পারছো জোহরা? যদি তোমার এই মুহূর্তে আমাদের জিডিপি গ্রোথ রেট খুব ভালো হয় এবং টোটাল জিডিপির ভলিউমটা অনেক বেশি থাকে, এবং আমাদের আমাদের রিজার্ভ যদি $40 বিলিয়ন জায়গায় $4,000 বিলিয়ন হয়ে যায়, সাপোজ। আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে $4,000 বিলিয়ন হয়ে গেলে কি হবে? আমাদের দেশ হুড় করে অনেক উন্নত হয়ে যাবে, দেখবে উন্নতি মালয়েশিয়া, পাবে। সৌদি আরব এইসব দেশের চেয়ে বেশি উন্নত হয়ে গেলে তখন কি হবে জানো? 1 টাকা সমান সমান 2 স্যার রিয়াল 5 মানে রিয়াল। ধরলাম ধরলাম এটা তো একটা প্রবলেম, কিন্তু ওদের শ্রমিক যে শ্রমটা দিচ্ছে আমাদের শ্রমিকও তো সেই একই শ্রম দিচ্ছে, তাহলে ওদের ক্ষেত্রে এত বেশি দাম দিচ্ছে, আমাদের কম দাম দিচ্ছে, ও একই তো আচ্ছা 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 আচ্ছা। সবাই তো কষ্ট করতেছে। ওকে ফাইন, ভেরি গুড কোয়েশ্চেন করছো। এটা তো আহ,
এটা তোমাকে আমি একটা উত্তর, তোমাকে এই উত্তরটা দিতে বলি, তুমি আমাকে একটু উত্তর দিবা, হ্যাঁ? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আমাদের বিভাগে আমরা আছি 4 জন, ঠিক আছে, আর আছে কে, অপু, তাই না? জি স্যার। আচ্ছা, হ্যাঁ জি স্যার। ফিজিক্যাল পরিশ্রমটা কি অপু বেশি করে না আমাদের বিভাগে ম্যাডাম বেশি করে বলো তো? ফিজিক্যাল তো অপু ভাইয়া বেশি করে। অপু বেশি করে না? আচ্ছা, হ্যাঁ। আর অপুর যে বেতন আর আমাদের ম্যাডামের যে বেতন, আচ্ছা ম্যাডামের বেতন কত সেটা আমি তোমাকে এই মুহূর্তে বলবো না, কারণ লাইভ ক্লাস নিচ্ছি, বলা ঠিক হবে না। আমি জানি। আচ্ছা আমি ঠিক আছে, জানি ম্যামের আচ্ছা বেতন। জানলে তো অনেক ভালো। হবে না। এবার বলো তাহলে অপুর বেতন কেন ম্যাডামের বেতনের চেয়ে কম, আমাকে একটু বলো তো। অপু তো ম্যাডামের চেয়ে 5 গুণ বেশি পরিশ্রম করা লাগে, প্রতিদিন 9টা থেকে আইসা 2টা পর্যন্ত, স্যাররা ম্যাডামরা আসার আগে ওর আসা লাগে, আমরা যাওয়ার পরে ওর যাওয়া লাগে, এবং তারপরে অনেক হ্যাঁ। কাজ করা লাগে। কিন্তু আমরা কি, আমাদের কি ক্লাস নেওয়া ছাড়া অন্যান্য খুব বেশি কাজ থাকে বলো তো? না স্যার, তুমি- মানে অপু ভাইয়া তো কায়িক শ্রম আচ্ছা, কি তার মানে তার যে আর ইয়াটা, আপনারা হচ্ছে শ্রমের মানে ভ্যালুয়েশনটা, শ্রমের ভ্যালুয়েশনটা কি হ্যাঁ। পার্থক্য না? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, হ্যাঁ আরেকটা উদাহরণ দেই। তো তো আর আপনারা যে অবস্থানে গেছেন তার অবস্থান তো সেইটা না। ওই যে আপনারা তো তার তোমার ওই শ্রমের জায়গাটা মজুরি, আর্ন আচ্ছা করছেন, এই মানে ইন্টারমিডিয়েট, এই বেতনটা নেওয়ার জায়গাটা। আচ্ছা ইন্টারমিডিয়েট অর্থনীতি ছিল। স্যার আমি সায়েন্সে ছিলাম। আচ্ছা শোনো, শ্রমিকের মজুরি কি কি বিষয়ের উপর নির্ভর করে, এরকম একটা পড়া কি কোথাও পড়েছো? ফার্স্ট ইয়ারে তো বেসিক যে ইয়া বলে, এটাকে কি বলে, প্রথম বর্ষে তোমরা মাইক্রো ইকোনমিক্স পড়ছো, এখানে তো শ্রম একটা অধ্যায় ছিল, শ্রম একটা স্যার অধ্যায় ছিল না? আসলে আমরা আমরা তো বেশি একটা পড়াশোনা করি নাই স্যার। কি হয়েছে, আমাদের তো স্টুডেন্ট খুব কম ছিল, ক্লাস নিত না। আমি একা যাইতাম, আমার একা আচ্ছা ক্লাস আচ্ছা নিত, আচ্ছা বাবুল আচ্ছা স্যার আচ্ছা। ম্যাম আমার একা ক্লাস নিত। ও আচ্ছা আচ্ছা, না এই যে শ্রমের মজুরি কি কি বিষয়ের উপর নির্ভর করে, ওরকম একটা বিষয় আছে, তার উপর ভিত্তি করে শ্রমের মজুরি নির্ণীত হয়। ধরো একটা ব্যাংকের যে এমডি, ধরো এই মুহূর্তে যে এবি ব্যাংকের এমডি, ধরো তার 20 লাখ টাকা বেতন, খেয়াল করো কথাটা শুনো, ঠিক আছে? এবি ব্যাংকের যে এমডি তার বেতন হচ্ছে 20 লাখ টাকা, সে যতটুকু পরিশ্রম করে, সে তো ধরো অফিসিয়ালি আসে, আবার ডিউ টাইমে চলে যায়। আর একটা ওই ব্যাংকের যে সিকিউরিটি গার্ড, শুনতে পাচ্ছ আমাকে? জি জি স্যার, জি স্যার। স্যার। আচ্ছা, সেই সিকিউরিটি গার্ড সে তো তার এমডির চেয়ে কমপক্ষে 10 গুণ বেশি পরিশ্রম করে, সারাদিন ফোর্স কে লোড করে নিয়ে দাঁড়ায় থাকা লাগে, তারপরে কে ঢুকে তার জন্য দরজা খুলে দিতে হয়, আবার বের হলে দরজা বন্ধ করতে হয়, নানান ধরনের কাজ করা লাগে। কিন্তু তার বেতন তো কত, সর্বোচ্চ 15,000 টাকা, কোথায় 20 লাখ টাকা আর কোথায় 15,000 টাকা, এত পার্থক্য কেন? নিশ্চয়ই তোমরা সেটা বুঝতে পারছো। তার মেধার, একজন এমডির যে মেধা, তার যে মেন্টাল পরিশ্রম, সেটা কিন্তু ওই যে সিকিউরিটি গার্ড তার কিন্তু নেই, ঠিক আছে? আর মজুরি কিন্তু নির্ধারিত হয় জি হচ্ছে স্যার। তার ফিজিক্যাল সাথে সাথে তার মেন্টাল পরিশ্রম, এই দুইটার উপর ভিত্তি করে, ঠিক আছে? এখন তোমার কথায় আসি যে আমাদের দেশের যে লেবার তাদের বেতন এত কম কেন, আর অন্য দেশের যে লেবার তাদের বেতন এত বেশি কেন? প্রথম কথা হচ্ছে তারা কি ধরনের কাজ করে। বাংলাদেশ থেকে যে একজন আমেরিকাতে যায়, যদি সে কোন একটা রেস্টুরেন্টে বাসন কুসন মাজে, তার যে বেতন আর যে একজন ইঞ্জিনিয়ার বাংলাদেশ থেকে যায়, তার কি বেতন সেম হবে? আমাকে একটু উত্তর দাও। না অবশ্যই না, জি না স্যার। আচ্ছা, কার বেতন বেশি হবে? যে বাসন কুসন মাজে, না? না স্যার, হ্যাঁ, যদি সেই ইঞ্জিনিয়ার হয়েই যায় তাহলে হ্যাঁ। তা তো বেশি হবে, বেশি কিন্তু হবে না? যদি জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন ঠিক একই কাহিনী হচ্ছে, শ্রমিকের মজুরি নির্ভর করে হচ্ছে অনেকগুলো ফ্যাক্টরের উপর। ফার্স্ট হচ্ছে দক্ষতার উপর, সে যে ধরনের কাজই করুক, আহ সে কি ধরনের দক্ষতা অর্জন করে গেল। আমাদের দেশে যে শ্রমিক যায়, বিশেষ করে তোমার ওই মধ্যপ্রাচ্যে, ওরা তো টোটালি কি একেবারে অদক্ষ শ্রমিক যায়, সেই কারণে তাদের মজুরি কিন্তু অনেক কম হয়। আর শ্রমিকের মজুরি ডিপেন্ড করে আরেকটা বিষয়ের উপর, তোমরা কি সেটা জানো? সেটা হচ্ছে ডিমান্ড সাপ্লাই। আচ্ছা, তোমরা তো অর্থনীতিরই লোক, ডিমান্ড সাপ্লাই নিয়ে আমি তোমাকে একটা জিনিস কথা বলি। ধরো, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, জি স্যার। আচ্ছা, তোমাদের একটা বাস্তব উদাহরণ দিই। ধরো মাদারীপুরে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি স্থাপন হলো, হ্যাঁ?
500 জন লোক শ্রমিক নিয়োগ দেওয়া হবে, সার্কুলার হলো। সেই সার্কুলারে এসে 500 জনের জন্য জি স্যার। ধরো 5 লাখ লোক এসে হাজির হলো, তাহলে শ্রমিকের মজুরি কত হবে? আর 500 জন লোকের জন্য সার্কুলার হলো, মাত্র 50 জন লোক হাজির হলো, আর শ্রমিক নাই। বলো এই দুইটার মধ্যে পার্থক্য কোনটা বেশি হবে? মজুরি কাদের বেশি হবে, কাদের কম হবে, আমাকে বলো। উত্তর দাও। কেউ শুনতে পাচ্ছ না? আমাকে শুনতে আর পাচ্ছ কি? 500 জনের 500 জন, জি স্যার। স্যার যদি 500 জনের 500 জনে ফিল আপ করে জায়গাটা, তাহলে তো আপনার হচ্ছে গিয়া যে মজুরি তার জন্য ফিক্সড করা হয়েছিল সেটাই পাবে। কিন্তু এখন যদি কম লোক যায় আর ওই লোক দিয়ে যদি সেই কাজটা করতে হয়, তাহলে ওই 500 জন যে টাকাটা পাবে সেই টাকাটা ওই কম লোকের মধ্যে ভাগ করে দেওয়া হবে, তখন একটু বেশি পাবে। আচ্ছা, তাহলে যখন কম লোকের মধ্যে ভাগ করে দিবে, তখন যদি তারা সেই কাজটা করতে পারে তাহলে বেশি বেতন দিবে, না বেশি মজুরি দিবে। আচ্ছা ঠিক আছে, তোমার কনসেপ্ট কাছাকাছি গেছে। তার মানে কি দাঁড়াচ্ছে, তোমার যদি তোমার মজুরির এই ক্ষেত্রে শ্রমিকের ডিমান্ড 500 জন, সাপ্লাই একদিকে হচ্ছে 5 লাখ, আরেক দিকে শ্রমিকের ডিমান্ড 500, সাপ্লাই হচ্ছে 50 জন। স্বাভাবিকভাবে আমরা জানি চাহিদার চেয়ে যদি যোগান বেশি থাকে তাহলে কি হয়, দাম কমে। আর যোগানের চেয়ে যদি চাহিদা বেশি হয় তাহলে কি দাম বাড়ে। আমাদের বাজার ভারসাম্য কি বলে, বুঝতে পারছো জোহরা? জি স্যার। আচ্ছা, এই কারণেই বাংলাদেশের শ্রমিকদের মজুরি কম হয়। কেন কম হয় বলতো? আমাদের একজন সার্কুলার দেয়, 50 জন যায় হাজির হয়, ঠিক আছে। আর যদি তুমি ওখানে পাকিস্তানি, ইন্ডিয়ান বা অন্য কারো দেখো, হয়তো দেখো ওরা অতটা বেশি হাজির হয় না, এই কারণে ওদের মজুরিটা বেশি থাকে। আরেকটা বিষয় হচ্ছে ওরা তুলনামূলকভাবে বেশি দক্ষ হয়ে তারপরে যায়, আর আমাদের দেশে ওরা ততটা দক্ষ থাকে না, ঠিক আছে। এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, আমরা তো তোমাদের আরেকটা কোশ্চেন স্যার, আপনার হাতে কি সময় কম? না না, আমার সময় কি আছে, আমি তো আছি যতক্ষণ তোমার যত প্রশ্ন, কারণ হচ্ছে তোমাদের প্রশ্ন। হ্যাঁ বলো, প্রশ্ন মাথার মধ্যে কোশ্চেন গুলো একটু। হ্যাঁ, আরে বাবা, ক্লাস তো এই জন্যই, তোমরা তো বই পড়ে শিল্প অর্থনীতি যে পড়া, আর আমি যে বিষয় পড়াবো তোমরা নিজেরাও বই রিডিং করে পারবা, ঠিক আছে। বরং তোমরা যে প্রশ্ন করতেছো, এই প্রশ্নের উত্তরগুলা তোমাদের জন্য অনেক কাজে লাগবে, এবং এরকম প্রশ্ন তো তোমাদের আসতেই পারে, তাই না? অর্থনীতিতে পড়ো, শুধু তাই না, আমি তো ভিডিওটা তোমাদের আবার আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, বুঝছো। এখান থেকে কিন্তু পরবর্তীতে অনেকেই যে জিডিপি কেন আমাদের দেশের কারেন্সির চেয়ে অন্য দেশের কারেন্সি এত ভ্যালুয়েশন এত বেশি, আমাদের কেন কম, বা আমাদের দেশের শ্রমিকদের মজুরি এত কম, অন্য দেশে কেন বেশি, এই বিষয়গুলো তো তারাও উপকৃত হবে, তাই না? আচ্ছা জোহরা, করো নেক্সট প্রশ্ন করো। আচ্ছা, এরপরে দেখি, দাঁড়াও, তোমার প্রশ্নের আগে মেরিনা বা ওদের কোনো প্রশ্ন আছে কিনা। আমাদের তো আরেকজন চলে গেছে, কে ছিল হাওলাদার? মেরিনা আছে, মেরিনা? রাহুল হালদার। রাহুল না, রাহুল যে মেরিনা আছো, বলো তোমার কোনো প্রশ্ন আছে কিনা। আবার যদি খালি জোহরার প্রশ্নই নেই বলবা স্যার সময় শেষ হয়ে গেল। জোহরার প্রশ্ন দিন তারপরে। না না না, জোহরার অলরেডি দুটো উত্তর দিলাম। না স্যার, আপাতত আমার নাই, ওর কাছ থেকে প্রশ্ন করতে নেন। আচ্ছা ঠিক আছে, ওকে জোহরা। স্যার কি হয়েছে, নেক্সট কোশ্চেনটা যে কি ছিল আমি ভুলে গেছি, আমি পড়ি, আমি তাইলে আবার মনে পড়লে বলবো। ঠিক আছে, আরেকটা কোশ্চেন ছিল মাথার মধ্যে কিন্তু আমি ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, না এরকম হয়, এইজন্য প্রশ্ন আসলে যখন আসে তখনই করে ফেলা বেটার। হ্যাঁ, আমি কিন্তু এটা অ্যাপ্রিশিয়েট করি যে যখন প্রশ্ন আসবে তখনই করে ফেলবা, কারণ হচ্ছে না অলরেডি এই কারণে আবার একটু অন্যদিকে তাকাইলাম, কারণ হচ্ছে আমাদের তো ক্লাস হচ্ছে 40 মিনিট, এর মধ্যে অলরেডি 23 মিনিট, না 23 না, অলরেডি হ্যাঁ 40 মিনিটের মধ্যে অলরেডি কিন্তু 33 মিনিট গান, তার মানে 7 মিনিট আছে তো। আচ্ছা সমস্যা নাই, আমি আজকে তোমাদের প্রথম অধ্যায় নিয়ে কথা বলতাম, প্রথম অধ্যায় যা আছে তোমরা নিজেরা পারবা। আচ্ছা জোহরা, এই মুহূর্তে কি তোমার মাথায় কোনো প্রশ্ন আছে? না না, আপাতত আর নাই স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যখন প্রশ্নটা আসবে তুমি হুট করে প্রশ্নটা আমাকে করে ফেলবা। হ্যাঁ জোহরা? জি স্যার। ঠিক আছে, জি স্যার। আচ্ছা জি স্যার। এখন তাহলে আমরা শিল্প অর্থনীতি বলতে কি বুঝি, এই বিষয়টা তো তোমরাও জানো, যে শিল্প রিলেটেড বিষয় নিয়ে যখন কোনো অর্থনীতি আলোচনা করে সেটা হচ্ছে শিল্প অর্থনীতি, ঠিক আছে। এখন
শিল্প অর্থনীতির কিন্তু অনেকগুলো বিষয়বস্তু আছে। শিল্প অর্থনীতি তোমার কি নিয়ে আলোচনা করে, ঠিক আছে? এরপর আছে শিল্প অর্থনীতির কাঠামোটা, হ্যাঁ, শিল্প অর্থনীতির কাঠামো কেমন হবে, আহ তারপর আছে শিল্প অর্থনীতির মৌলিক ইস্যুগুলা, হ্যাঁ, এগুলা খুব সহজ, সেজন্য আমরা এটি নিয়ে খুব বেশি সময় নষ্ট করব না, ঠিক আছে? কিন্তু শিল্প অর্থনীতির প্রয়োজনীয়তাটা কি, এইটা নিয়ে একটু আমাদের আলোচনাটা করা খুব জরুরি। বুঝতে পেরেছো? জি স্যার। শিল্প অর্থনীতির প্রয়োজনীয়তা কেন? প্রথম কথা হচ্ছে তোমার, আমরা প্রথম দিকেই বলেছিলাম আজকে ক্লাসের, যে কোনো একটা দেশ কতটা উন্নত তা নির্ভর করে কিন্তু সে দেশের শিল্পের মানে পারফরমেন্সের উন্নতির উপর, উপর। মানে একটা দেশের জিডিপিটা কত পার্সেন্ট শিল্পের থেকে শিল্পে আসে। কতটা রাইট, সমৃদ্ধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা দেশ শিল্পে কতটা সমৃদ্ধ তার উপর ভিত্তি করে সে দেশের জিডিপি কিন্তু অনেক বেশি, মানে শিল্পের ভূমিকাটা অনেক বেশি প্রভাব ফেলে জিডিপির উপর। অতএব তোমার শিল্প অর্থনীতিটা কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ এই কারণে যে তুমি যতটা শিল্প অর্থনীতি সম্পর্কে একটা দেশের লোকজন ধারণা থাকবে, তারা কিন্তু সেই শিল্পের উন্নয়নের জন্য ভূমিকা রাখতে পারবে। বুঝতে পেরেছো? এখন তোমার শিল্প অর্থনীতি কি কি বিষয় নিয়ে আলোচনা করে, তুমি এই বিষয়গুলো যদি ভালো মতো জানতে পারো তাহলে সে বুঝতে পারবা যে তোমার শিল্প অর্থনীতি কেন এতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? শিল্প অর্থনীতি গুরুত্বপূর্ণ। তোমার মূলত প্ল্যান্ট, ফার্ম, শিল্প নিয়ে আলোচনা করে। ঠিক আছে? এই বিষয়গুলো আমরা ডিটেলস জানবো। শিল্পের কাঠামো। হ্যাঁ, শিল্পের কাঠামো বা কোন শিল্প কোন পরিমাণ উৎপাদন হবে, কোন একটা দ্রব্য উৎপাদন করলে সেই দ্রব্যের বাজার মূল্য কত হবে, মানে কত টাকা উৎপাদন করবে, সে কত টাকায় বিক্রয় করবে, এই বিষয়গুলো সে কিভাবে জানবে যদি সে শিল্প অর্থনীতি সম্পর্কে ধারণা না থাকে। না ঠিক জানে। আছে? বলে তারপরে মুনাফা তোমার আছে, সর্বোচ্চকরণ। হ্যাঁ, মুনাফা উৎপাদন সর্বোচ্চকরণ, রাইট। এরপর হতে পারে কি কস্ট, মানে তোমার মুনাফা সর্বোচ্চকরণ, এরপরে আসতে পারে তোমার কি কস্ট মিনিমাইজেশন বা মূল খরচ সর্বনিম্নকরণ। ঠিক আছে? জি স্যার। এরপরে আসতে পারে তোমার শিল্পের স্থানীয়করণ, মানে তুমি যদি শিল্প অর্থনীতি ভালো মতো জানো তাহলে তোমার শিল্পের স্থানীয়করণটা তুমি খুব ভালো মতো করতে পারবা। কেমন জায়গায় করতে হবে রাইট, শিল্পটা। হ্যাঁ। এখন এখানে একটা তো প্রশ্ন কিভাবে- থাকতে পারে কোথায় যে গেলে স্যার ভালো হবে? শিল্পের স্থানীয়করণটা কি? স্যার এই তো বললাম তো, যেখানে করলে শিল্পে মানে যেখানে শিল্পটা স্থাপন করলে আমরা উপকৃত হব, মানে ওই যেমন একটা শিল্প, যেমন চামড়া উৎপাদন বা ওই উৎপাদন কাজে ব্যবহার করব, তখন এমন কোন পরিবেশে ওইটা নিলে এই চামড়াটার প্রচলন ভালো হবে, বা এটা থেকে উৎপাদিত যে দ্রব্যটা হবে সেটা প্রচলন বেশি হবে, এটা জায়গাটা যে উপযোগী স্থান হ্যাঁ 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 নির্ধারণ হ্যাঁ করা এটা স্থানীয় হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড প্রশ্ন করেছো। হ্যাঁ, মানে উত্তরটা খুব সুন্দর হয়েছে। মেরিনা, বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, শিল্পের স্থানীয়করণটাও কিন্তু তুমি যদি শিল্প অর্থনীতিটা ভালো মতো জানতে পারো তাহলে জানতে পারবা। এখন ধরো গার্মেন্টস ইন্ডাস্ট্রির ব্যাপার, এই গার্মেন্টস এর প্রোডাক্ট গুলো আমাদেরকে কি করতে হয়, চট্টগ্রাম বন্দর বা মংলা বন্দর ব্যবহার করে বিদেশে রপ্তানি করতে হয়। এখন তুমি যদি এই শিল্প কারখানাটাকে সেই দিনাজপুরে স্থাপন করো তাহলে তোমার কি শিল্পের স্থানীয়করণটা কি যথাযথ হইলো বলো তো? না, অবশ্যই না। জি না স্যার, যদি হচ্ছে জায়গা যদি ঠিক না হয় হ্যাঁ, তাহলে কি কারণ তোমার হবে? দিনাজপুর থেকে তুমি যদি এক ট্রাক গার্মেন্টস প্রোডাক্ট চট্টগ্রাম নিতে চাও তাহলে তোমার কত লিটার তেল খরচ করে সেই ট্রাকটাকে নিতে হবে। বুঝতে পারছো? তাহলে কি হ্যাঁ, তোমার তাই তো, জি উৎপাদন স্যার। খরচ বেড়ে হ্যাঁ। যাবে। ঠিক আছে? এরপর তোমার আরো ব্যাপার সেবার আছে, শিল্প কারখানা করতে গেলে তোমার কি লাগবে, গ্যাস লাগবে। দিনাজপুরে তো গ্যাস নাই। তারপরে তোমার কি বিদ্যুৎ সাপ্লাই প্রপারলি থাকতে হবে। এমন হতে পারে দিনাজপুর যেহেতু একেবারে বর্ডার এরিয়া, সেখানে তো তোমার বিদ্যুৎ সাপ্লাই সেভাবে প্রপারলি না থাকতে পারে। ঠিক আছে? অতএব তোমার শিল্পের স্থানীয়করণ যদি তুমি খুব ভালো মতো জানতে চাও তাহলে কি করতে হবে, তোমাকে অবশ্যই খুব ভালো করে শিল্পের অর্থনীতিটা ভালো মতো জানতে শিল্প হবে। অর্থনীতি সম্পর্কে জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, এইসব বিষয়ের জন্য তোমার শিল্প অর্থনীতিটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই জন্য শিল্প অর্থনীতি অবশ্যই আমাদের সবার পড়া উচিত। এরপরে আসো বাংলাদেশের শিল্প অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা কি। এতক্ষণ এই শিল্প অর্থনীতি তো একটা আন্তর্জাতিক কোর্স, তাই না? ঠিক আছে? জি স্যার, জি স্যার। অতএব আমরা এতক্ষণ শিল্প অর্থনীতির গুরুত্ব বুঝলাম, কিন্তু বাংলাদেশের শিল্প অর্থনীতির গুরুত্বটা কেন বলো তো? আমরা কি জানি, বাংলাদেশ তো একটা সর্বোন্নত দেশ বা উন্নয়নশীল দেশ। এখান থেকে আমরা সবেমাত্র কি করতেছি, নিম্ন মধ্যম আয়ের দিকে হ্যাঁ। ধাবিত হচ্ছি, তাই না? মানে জি স্যার। আচ্ছা,
এই যে আমরা তোমার নিম্ন মধ্যম আয়ের দিকে যে ধাবিত হচ্ছে, এর কিন্তু অন্যতম একটা কারণ কিন্তু এই যে শিল্পের এটা- উন্নত হওয়া, বুঝছো? কারণ হ্যাঁ বলো। হ্যাঁ, শুনতে পাচ্ছি না, তোমাদের নেটে প্রবলেম বোধ হয়। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ। এখন এর অন্যতম কারণ কি, এক সময় কিন্তু আমাদের দেশে 85 লোক, এক সময় কিন্তু 85% লোক কিন্তু কৃষির উপর নির্ভরশীল ছিল। এখন খেয়াল করো, আমাদের কৃষির উপর যে নির্ভরশীলতা এটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে, মানে ইচ্ছা করেই সরকারি তোমার বিভিন্ন ভাবে শিল্প খাতকে ইয়া করতেছে, প্যাট্রোনাইজ করতেছে। কারণ হচ্ছে, যদি এই শিল্প খাতকে যদি তোমার বুম না করা যায়, বা শিল্প খাতের যদি তোমার ইয়াটা জিডিপির কন্ট্রিবিউশনে বাড়ানো না যায়, তাহলে কিন্তু দেশের অর্থনীতিটা সেভাবে বাড়বে না। বুঝতে পেরেছো? সেই কারণেই সরকার এই সময় খুব গুরুত্ব দিচ্ছে বলে কিন্তু গ্র্যাজুয়ালি আমাদের কৃষির উপর নির্ভরশীলতা কমে যাচ্ছে। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আর পাশাপাশি শিল্পের কন্ট্রিবিউশনটা বেড়ে যাচ্ছে বলেই কিন্তু আমাদের জিডিপির গ্রোথ রেট বেড়ে যাচ্ছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়তেছে, মানুষের জীবনযাত্রার মান বাড়তেছে, এবং আমাদের দেশের অর্থনীতিটা, আমাদের দেশকে কিন্তু এখন কিন্তু তোমার রাইজিং টাইগার বলা হয়, মানে উদীয়মান বাঘ। এই কারণেই যে আমাদের দেশে, হ্যাঁ উদীয়মান বাঘ, হ্যাঁ। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে প্রথম কথা যেটা বললাম, যে কেন বাংলাদেশের শিল্পের অর্থনীতিটা আমাদের এতটা গুরুত্বপূর্ণ, তোমার আগের উত্তরের সাথে এই উত্তরটা অনেকটা মিলে যাবে। কারণ যেহেতু এখানেও দেখতে পাচ্ছি শিল্পের স্থানীয়করণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে, তারপরে কোন এলাকায় শিল্পটাকে স্থাপন করলে সুবিধা হবে, এরপরে আছে তোমার প্ল্যান্টের ধারণা। প্ল্যান্ট আমরা যদিও নেক্সট ক্লাসে প্ল্যান্ট, ফার্ম বা শিল্প বলতে কি বুঝি তা নিয়ে কথা বলবো। এখন এই যে প্ল্যান্টের ধারণা, তুমি যদি শিল্প অর্থনীতি, তো স্যার হচ্ছে ফার্মের একটা অংশ না? হ্যাঁ গুড, ফার্মের একটা অংশ হচ্ছে প্ল্যান্ট। হ্যাঁ, তার মানে হচ্ছে তোমার এক বা একাধিক প্ল্যান্ট মিলে কিন্তু ফার্ম হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, আবার অনেকগুলো ফার্মের সমষ্টি হচ্ছে কি শিল্প। এখন তোমার যদি শিল্প অর্থনীতি ভালো জানা থাকে, তাহলে তুমি একটি ফার্মকে ব্যবহার করে একটি প্ল্যান্টের মাধ্যমে শিল্প উৎপাদন করবা, নাকি তুমি একাধিক প্ল্যান্ট ব্যবহার করবা, সেইটা কিন্তু তুমি ভালো মতো প্রয়োগ করতে পারবা যদি তোমার শিল্প অর্থনীতি ভালো জানা থাকে। বুঝতে পেরেছো? তারপর তোমার ব্যবসায়িক নীতি ও সিদ্ধান্ত লাভের ব্যাপারে তুমি ভালো মতো কাজে লাগাইতে পারবা শিল্প অর্থনীতি জানা থাকলে। কারণ তুমি ধরো কোনো একটা দ্রব্য উৎপাদন করতে যাবা, সেই ক্ষেত্রে কোনো দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে তোমার মার্জিনাল কস্টটা কত হবে, মার্জিনাল কস্টের উপর ভিত্তি করে তো তোমার প্রাইস নির্ধারিত হবে, তাই না? ওই যে এমআরপি যাকে বলে, মার্জিনাল রেভিনিউ অফ প্রোডাক্ট, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তুমি যদি প্রপারলি তুমি পণ্য উৎপাদন করতে পারো, তাহলে কি করতে পারবা, তুমি কম সময়ে কম দামে সেটা জনগণের মাঝে সরবরাহ করতে পারবা। ফলে তোমার কিন্তু কি হবে, ভোক্তার স্যাটিসফ্যাকশন বেড়ে যাবে, আর ভোক্তার স্যাটিসফ্যাকশন বাড়লে তোমার পণ্যের বিক্রি বেড়ে যাবে, বিক্রি বেড়ে গেলে তোমার আয় বাড়বে, আর আয় বাড়লে কি হবে, তোমার প্রফিট বাড়বে। অতএব তোমার শিল্প অর্থনীতি ভালোভাবে জানা থাকলে কিন্তু তুমি এখান থেকে তোমার খুব ভালোভাবে লাভবান হওয়ার সুযোগ থাকবে। তারপরে তোমার মানে, হ্যাঁ বলো। না মানে বলছি স্যার, যদি জানা থাকে তাহলে যে ব্যবসার কাজটার জন্য আমরা উদ্যোগটা শুরু করছি এটা সফলভাবে করা সম্ভব হবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে তোমার আন্তঃশিল্পের আচরণ বুঝতে সহায়ক হবে। হ্যাঁ, এখন আন্তঃশিল্পের আচরণ, আন্তঃশিল্প জিনিসটা কি তোমাকে বলা হয়, আন্তঃশিল্প হচ্ছে নিজের দেশের মধ্যে যে শিল্পটা। হ্যাঁ গুড, তোমরা তো থার্ড ইয়ারে পড়েছো, সরি সেকেন্ড ইয়ারও তোমাদের কিন্তু ওই যে ইনপুট আউটপুট অ্যানালাইসিস একটা অধ্যায় ছিল সেকেন্ড ইয়ারে ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্সে, অথবা তোমরা সেকেন্ড ইয়ারে যে ম্যাথ পড়েছো, ম্যাথের মধ্যে পড়েছো না আন্তঃশিল্প সম্পর্ক, ঠিক আছে? এই যে আন্তঃশিল্প সম্পর্ক, এই সম্পর্কেও তোমার খুব ভালো ধারণা থাকবে যদি তুমি
শিল্প অর্থনীতি খুব ভালো করে জেনে রাখো। হ্যাঁ, কারণ আমরা জানি আমরা যে কোনো শিল্প কারখানায় যে প্রোডাক্টগুলা উৎপাদন করে সেই প্রোডাক্টগুলা কি হয়, একটা অংশ তার নিজের পুনরায় উৎপাদনের জন্য ব্যবহার করে নাকি, জি স্যার। আরেকটা অংশ ধরো যদি কোন একটা ফার্ম 100 মন কোন পণ্য উৎপাদন করে, এমন হতে পারে এখান থেকে সে 10 মন তার নিজের পুনরায় উৎপাদনের জন্য ব্যবহার করতে পারে, 20 মন আরেকটা শিল্পকে দিতে পারে, সে সেটা ব্যবহার করবে, আর যে 70 মন থাকলো সেটা কি করবে, সরাসরি চূড়ান্ত ভোগের জন্য চলে যাবে, মানে চূড়ান্ত ভোগ করবে। তাহলে কি দাঁড়ালো, এই যে যে তোমার তার যে 100 মনের উৎপাদন, সেই উৎপাদনের যে 10 মন নিজে ব্যবহার করলো, 20 মন আরেকটা শিল্পকে দিল উৎপাদনের জন্য, এবং বাকি যে 70 মন তার চূড়ান্ত ভোগের জন্য জনগণের কাছে পৌঁছে দেওয়া হলো। এই যে তাহলে পৌঁছে দেওয়ার ফলে তোমার 70 মনের বাইরে যে 30 মনের ব্যবহার, এটা হচ্ছে এই 30 মনের মধ্যে 10 মন গেল নিজের শিল্পে, আর বাকি 20 মন গেল আরেকটা শিল্পে। তাহলে কি দাঁড়াচ্ছে, একটা উৎপাদন যে 3টা খাতের মধ্যে তোমার আবার নতুন করে ব্যবহার হচ্ছে, এইটাই হচ্ছে আন্তঃশিল্প প্রবাহ বলে এটাকে, বুঝতে পারছো? আর এই আন্তঃশিল্পের প্রবাহটাও কিন্তু তোমরা এই শিল্প অর্থনীতি যদি ভালোভাবে পড়ো তাহলে তোমরা সেটাকে জানতে পারবা। জানতে ঠিক আছে? পারবো। আচ্ছা, এরপরে আছে তোমার সরকারের পক্ষে শিল্পনীতি প্রণয়নের সহায়ক। এটাও কিন্তু বাংলাদেশের যে বর্তমানে শিল্পের উন্নতি, সেটা কি নিশ্চয়ই সরকার যে আছে সে কি শিল্প খাতে ভালো পলিসি গ্রহণ করেছে, মানে কি শিল্পের ফেভারে পলিসি গ্রহণ করেছে বলেই তো তোমার শিল্পের উন্নতি ঘটছে, আর শিল্পের উন্নতি ঘটছে বলেই তো আমাদের দেশের শিল্পের উন্নতি হচ্ছে। আচ্ছা, তোমাদের আগে বলে রাখি আমার টাইম কিন্তু লেস দেন 1 মিনিট আছে। তোমাদেরকে ধন্যবাদ আজকে উপস্থিত থাকার জন্য। পরবর্তীতে আমরা আবার আপনাকে নেক্সট অনেক আবার ধন্যবাদ। অ্যাটেন্ড করব। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা কথাটা বলতে বলতে একসময় লাইন কেটে যাবে।